সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভি রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠানে প্রেজেন্স বাই বিকন ফার্মাসিউটিক্যালস। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা আজকে বিশেষ করে ক্যান্সার রোগীরা যারা রয়েছেন তাদের প্রসঙ্গে কথা বলবো, এবং এই পবিত্র রমজানে অনেকেই হয়তো রোজা রাখার চেষ্টা করেছেন বা করছেন। তাদের রোজাটি কেমন হওয়া উচিত, কী কী সতর্কতা অবলম্বন করার দরকার, এবং একই সঙ্গে যারা রেডিওথেরাপির সাথে যুক্ত বা রেডিওথেরাপি পেয়েছেন বা পেতে যাচ্ছেন, তাদের মধ্যে কিছু অমূলক ভয় রয়েছে, কিছু সোশ্যাল ট্যাবু রয়েছে। সেই বিষয়টা নিয়ে আমরা আজকে আমাদের আলোচকের সাথে কথা বলবো। আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হচ্ছেন ডাক্তার মেহের জাবিন, সহযোগী অধ্যাপক, রেডিওথেরাপি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। ডাক্তার মেহের, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আমরা যে প্রসঙ্গে বললাম, যেহেতু রমজান চলছে, পবিত্র মাস, সবাই রোজা রাখতে চায়, এবং আপনার ক্যান্সার পেশেন্টরা যারা রয়েছেন তারাও রোজা রাখতে চায়। সাধারণত আমরা দেখি যাদের মাত্র নির্ণয় হলো, অথবা যারা থেরাপি বা ট্রিটমেন্ট পাচ্ছেন এবং যাদের ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে, এই তিনটা গ্রুপ রয়েছে। তাদের মধ্যে রোজা রাখতে পারবেন তারা? হ্যাঁ, এই বিষয়ে বলছি যে ক্যান্সার তো একটা ক্রনিক ডিজিজ। সো এই যে আপনি ৩ টা গ্রুপ বললেন, যারা এখন চিকিৎসার বাইরে আছে, ফলো আপে আছে, সুস্থ আছে, তারা কিন্তু একটা সুস্থ মানুষের মতোই রোজা রোজা রাখতে রাখতে পারবে। পারবেন, রাইট। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে যাদের নির্ণয় হয়েছে এবং যারা চিকিৎসায় আছে, বিশেষত কেমোথেরাপি, রেডিওথেরাপির আওতায় পাচ্ছেন। আছে, বিশেষত যারা কেমোথেরাপি পাচ্ছে, ডিউরিং কেমোথেরাপি আসলে অনেক ধরনের শারীরিক সমস্যা থাকে। হ্যাঁ, তো অপুষ্টিও থাকে অনেক। হুম, আ যেহেতু একটা বড় একটা অসুখ চলছে এবং তার জন্য একটা বড় ধরনের চিকিৎসা, যার অনেক ধরনের সাইড ইফেক্ট আছে। তো জি। এই সময় দেখা যায় যে রোগীদের রক্ত কমে যায়, তারপর শরীরের অ্যালবুমিন, প্রোটিনের পরিমাণ কমে যায়, অপুষ্টি থাকে, ক্যান্সার ক্যাকেকশিয়া ডেভেলপ করে। হ্যাঁ, তো এই সব ক্ষেত্রে আসলে রোজাটা না রাখাটা একদিক দিয়ে ভালো, কারণ রোজা রাখাটা অনেক সময় ঝুঁকিপূর্ণ। হয়ে যায়, ঝুঁকিপূর্ণ হয়ে সেজন্যই যায়। ওই সময়টা আমরা বলি যে খুব বেশি, তারপরেও যদি রাখতে চায় ডিউরিং কেমোথেরাপি একদম অ্যাক্টিভ চিকিৎসার সময় না রেখে আ আগে চিকিৎসার পরে, আগে মানে পরে আগে হয়তোবা পরে করে তারা করতে রাখতে পারে। পারবে। এই বিশেষ করে রোজা যারা রাখেন তাদের খাবার দাবার নিয়ে পরিবারের সদস্যদের কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত, বা কোন বিষয়টা জোর দেওয়া উচিত? জি, আসলে রমজানে আমাদের তো যে অভ্যাস, যে ভাজাপোড়া খাওয়া, এটা আসলে আমরা সবাই, আমাদের একটা ট্র্যাডিশনও, আমরা মজাও পাই। কিন্তু এটা তো খুব আসলে হেলদি না। যখন আমরা ক্যান্সার রোগীদের ক্ষেত্রে বলছি, তাদের ক্ষেত্রে বিশেষত হেলদি খাবারটা খুবই জরুরি। জি, কারণ তারা এমনিতেই একটা ক্রনিক ডিজিজে ভুগছেন। তার সাথে তাদের প্রোটিনের চাহিদা অনেক বেড়ে যায়। যেহেতু যখন বিশেষত চিকিৎসা চলছে বা একজন রোগীর যদি ক্যান্সার থাকে, তাদের কিন্তু প্রোটিনের চাহিদা সাধারণ মানুষের থেকে বেশি বেশি থাকে। থাকে। তো তার কারণেই তার খাবারে প্রোটিনের পরিমাণটা বাড়াতে হবে। ভাজা পোড়া না দেওয়াই, যতটা কম দেওয়া যায় ততই ভালো। ইফতার বা সেহরিতে আ প্রোটিন বলতে আমি বলছি মাছ, মুরগি, ডিম। ডিমটা খুবই জরুরি। দুধ যদি খেতে পারে, দই, এগুলো রাখতে পারে। ফল, শাকসবজি, কারণ অনেক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট তাদের দরকার পড়ে। জি, জি। আর প্রচুর পানি, পানি এবং পানি জাতীয়। আমরা প্রসঙ্গে চলে আসি যে যেখানে আপনি কাজ করছেন, রেডিওথেরাপি বিভাগ, সেখানে তো অসংখ্য রোগী জি, যারা রেডিওথেরাপির জন্য অপেক্ষা করছে বিভিন্ন। কিন্তু আবার একই প্রসঙ্গে যে রেডিওথেরাপি যখন আপনারা বলেন ক্যান্সার রোগীকে যে আপনার রেডিওথেরাপি নিতে হবে, এবং সেটি কিন্তু একটু দীর্ঘমেয়াদী বা অনেক সময় একটি সাইকেলের মধ্যে থাকে, এবং একটু ব্যয়বহুলও বটে জি। কিছুটা বাইরে করতে গেলে। তো সরকারি হাসপাতালে এই যে ক্রমবর্ধমান চাপ, সেটিকে কিভাবে সামলান আপনারা? আসলেই একটি খুবই জটিল প্রশ্ন করেছেন। আমাদের সরকারি রেডিওথেরাপির মেশিন খুবই অপ্রতুল আমাদের জনসংখ্যার তুলনায়। আর আমাদের দেশের জনসংখ্যা বেশিরভাগই তো দারিদ্র্যসীমার নিচেই বলা যায়। তো তাদের জন্য আসলেই রেডিওথেরাপি নেয়াটা বেশ কষ্টকর। কারণ আমাদের খুব অল্প হাতে গোনা কয়েকটা সেন্টারেই সরকারিভাবে রেডিওথেরাপি হয়, যেখানে খরচটা খুবই আয়ত্তের ভেতরে। মধ্যে, সীমার কখনো, মধ্যে। কখনো আমরা খুব গরিব রোগীদের জন্য ফ্রিও দিতে পারি। আচ্ছা, সমস্যা হচ্ছে সেই কারণে আমাদের পেশেন্ট লোড অনেক বেশি। অনেক বেশি। যার কারণে আমাদের ওয়েটিংটাও বেশি। আমাদের রোগীগুলোকে দেখা যায় যে আসলেই তার এখনই দরকার, বাট আমরা হয়তোবা তখন তখন দিতে দেয়া যায় পারছি না। না। আমরা একটা সার্টেন টাইম পরে একটা সিরিয়াল অনুযায়ী দিতে হয়। তাদেরকে অপেক্ষা করতে হয়। অপেক্ষা করি। রেডিওথেরাপি যখন আপনারা সাজেস্ট করে থাকেন, কখন একজন ক্যান্সার পেশেন্টকে আসলে তার রেডিওথেরাপির প্রয়োজন হয়? আসলে রেডিওথেরাপি কিন্তু একটা লোকো রিজিওনাল চিকিৎসা। এটা লোকো আসলে মূলত রিজিওনাল, কি? এটা জি, আসলে কি দেয়া হয়? আসলে এটা হচ্ছে একটা রেডিয়েশন দেওয়া হয়। রেডিয়েশন হচ্ছে এক ধরনের এনার্জি। এই এনার্জিটা গিয়ে ক্যান্সার সেলগুলোকে মারতে পারে। হ্যাঁ? আচ্ছা, এবং সেই সাথে আশপাশের কিছু নরমাল সেলেরও ক্ষতি হয়, যার জন্য কিছু সাইড ইফেক্টও হয়। একদম। হ্যাঁ? তো রেডিওথেরাপিতে আসলে কেমোথেরাপি বা সিস্টেমিক থেরাপি যেমন সারা শরীরের সব ধরনের সেলের উপর কাজ করে। জি, এটা আমরা যেই অংশটাতে দেই,
শুধুমাত্র সেই সেই জায়গাটায় অংশটাতেই কাজ কাজ করে। করে। আচ্ছা, সার্জারি যেমন একটা লোকাল চিকিৎসা, শুধুমাত্র টিউমারকে ফেলা হচ্ছে, জি। সেরকম শুধুমাত্র টিউমারকে চিকিৎসা দেওয়া হয় রেডিওথেরাপির মাধ্যমে। এর উদ্দেশ্য হচ্ছে এবং জি। রেডিওথেরাপি শুধুমাত্র কিউরেটিভ পারপাজে ইউজ করা হয় নাকি আরো অন্যান্য কারণে ব্যবহার হয়ে থাকে? রেডিওথেরাপির আসলে দুটো পারপাসই আছে। কিউরেটিভ পারপাসটা একটা বড় পারপাস। বেশিরভাগ রোগী যাদের লোকাল এবং লোকো রিজিওনাল মানে ওই জায়গায় এবং ওটার আশপাশ পর্যন্ত আশেপাশে অসুখটা সীমিত, তাদের জন্য রেডিওথেরাপি খুব ভালো কিউরেটিভ একটা ইনটেন্টেই রাইট। দেওয়া হয়। আর কখনো কখনো কোনো রোগীর তো দূরে ছড়িয়ে যায়, যেটাকে আমরা মেটাস্টেটিক ডিজিজ বলি। যেই জায়গায় অসুখ তার বাইরে শরীরের অন্য কোথাও ছড়িয়ে যাচ্ছে। এরকম ক্ষেত্রে দুটো ক্ষেত্রে, যেমন মাথায় ব্রেনের ভেতরে যদি ছড়িয়ে যায়, ব্রেন মেটাস্টেসিস, হাড্ডিতে স্পেশালি আমাদের যে ভার্টিব্রাল কলাম ভার্টিব্রাল যেখানে কলাম স্পাইনাল থাকে, কর্ড হ্যাঁ। থাকে ওখানে যদি ছড়িয়ে যায়, এই দুটো জায়গায় গেলে আমরা রেডিওথেরাপি প্যালিয়েটিভ ইনটেন্টে দেই। ব্রেনেরটা দেই যাতে ব্রেনের মানে রেডিয়েশন দিয়ে আমরা ব্রেন টিউমারটাকে কিছুটা কমিয়ে রাখার রিগ্রেস করে চেষ্টা দিয়ে করি, কমিয়ে যেটা দেওয়া হয়। মেটাস্টেটিক টিউমার। আর স্পাইনাল কর্ডে কম্প্রেশন হলে প্যারালাইসিস ডেভেলপ করতে পারে। তাছাড়া বোনের মেটাস্টেসিস হলে সিভিয়ার পেইন হয়। এই রাইট। পেইন রিলিফ এবং প্যারালাইসিসটাকে প্রিভেন্ট প্রিভেন্ট করার করার জন্য জন্য আমরা প্যালিয়েটিভ রেডিয়েশন দিয়ে থাকি। রেডিওথেরাপি দিয়ে থাকি। রেডিওথেরাপি সম্বন্ধে অনেকেরই অনেক ভুল ধারণা আছে, মিথ রয়েছে যে দিলে পরে একদম চুল পড়ে যাবে, চেহারা নষ্ট হয়ে যাবে, মানে জীবন একেবারে আরো বেশি ওষ্ঠাগত হয়ে যাবে। এটা আসলে কিভাবে কতখানি প্রাসঙ্গিক? না, রেডিওথেরাপির ক্ষেত্রে এটা মিথ্যি আমি বলব। কেমোথেরাপিতে চুল পড়ে যায়। কিছু পড়ে যায়। কেমোথেরাপিতে চুল আসলেই পড়ে যায়, কিন্তু সেটা সাময়িক। যখন কেমোথেরাপির কোর্স শেষ হয়ে যায় তারপর একদম স্বাভাবিক চুল চলে আসে। জি, ওই সময়টার জন্য হয়তো ৬ মাস তার হয়তো চুল থাকে না। জি। আর রেডিওথেরাপি তো একটি লোকাল চিকিৎসা। তো কাজে অন্য ওখানে একটা আসলে জায়গায় যাওয়ায় তো সিস্টেমিক ইফেক্ট হওয়ার সম্ভাবনা রেডিওথেরাপি, কম। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, ধরেন যেই এলাকাটাতে, যেই অংশটাতে শরীরের আমি রেডিওথেরাপি দিচ্ছি সেখানে সাইড এফেক্ট আচ্ছা, হয়। রেডিওথেরাপির যে আসলে আমরা যে প্রসঙ্গ বলছিলাম যে এর তো অনেক সংখ্যক রিসিভার অনেক, জি, কিন্তু সে তুলনায় সংখ্যাটি অপ্রতুল, যে জি। মেশিন যে সংখ্যাটি, এবং সরকারি জায়গায় আরো অপ্রতুল, আরো বেসরকারি জায়গায় এটি অনেক ব্যয়বহুল অনেক জি, ক্ষেত্রেই। তো এই যে মানে পাবলিক পার্ট মানে গভর্নমেন্ট পার্টনারশিপ, যে পাবলিক আর যে নন গভর্নমেন্ট পার্টনারশিপ, এটিকে আসলে আরো কি স্ট্রং করা যায় কিনা, জি, স্ট্রেংথ করা অবশ্যই। যায় কিনা? এবং এটা তো আসলে পাবলিক এবং প্রাইভেট দুইজনেরই হ্যাঁ, আগ্রহ থাকতে হবে এবং পলিসি মেকারদের হাত থাকতে হবে। সবকিছুর কম্বিনেশন হলে অবশ্যই এটা আমাদের জন্য খুবই বেনিফিশিয়াল। তাছাড়া আমাদের কিন্তু দিন দিন উন্নতি হচ্ছে। আমাদের সরকারি একটা বড় প্রজেক্ট আছে, ৮টা সেন্টার আমাদের ৮টা বিভাগীয় শহরে হবে, যেটা আমাদের ডিসেন্ট্রালাইজও করবে এবং ফ্যাসিলিটি বাড়াবে। প্রত্যেকটাতে ২টো করে মেশিন থাকবে। জি। হ্যাঁ? তো যার কারণে আমাদের সরকারিভাবেই কিন্তু আমাদের খুব শিগগিরই এটার কাজ খুব দ্রুত আগাচ্ছে। হয়তোবা আমরা আরো অনেকগুলো মেশিন পাবো, যেটা আমাদের সব জেলার সব মানুষদের জন্য বা ৮টি বিভাগে সুবিধা মোস্ট হবে। ৮টি লাইকলি, বিভাগে। বিভাগে জি, মোস্ট জি। লাইকলি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এটি মেশিনের সঙ্গে শুধুমাত্র মেশিনটি নয়, এর সাথে জনবল একটি গুরুত্বপূর্ণ বিষয়। জি, বিশেষ করে আপনারা যারা কাজ করছেন জি। রেডিওথেরাপিস্ট, এর সাথে টেকনিক্যাল সাইটগুলোতে যারা কাজ করছেন, রেডিয়েশন নার্স এবং আরো যে সতর্কতামূলক যাদের প্রয়োজন, এই জনবল তৈরির ক্ষেত্রে আসলে কতখানি কাজ করছেন? জি, আসলে আমাদের রেডিয়েশনটা একটা টিম এফোর্ট। আমরা যারা ম্যান পাওয়ার, শুধু একজন রেডিয়েশন অনকোলজিস্টই কিন্তু একটা ভালো রেডিয়েশন দিতে পারবে না। পারেন। তার সাথে একজন মেডিকেল ফিজিসিস্ট লাগবে, একজন ডসিমেট্রিস্ট লাগবে, আমাদের ভালো ট্রেন্ড রেডিয়েশন টেকনোলজিস্ট লাগবে। তো জি। এই সব কিছু যদি একসাথে থাকে সেক্ষেত্রে, এবং ভালো মেশিনও লাগবে সবার আগে, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা, তো ম্যান সেক্ষেত্রে পাওয়ার এবং মেশিন সবকিছু যদি আমরা ঠিকমতো অ্যারেঞ্জ করতে পারি, তখনই আমি একটা কোয়ালিটিফুল রেডিওথেরাপি দিতে পারবো। একটি প্রসঙ্গে আসি যে আসলে আধুনিকায়নে কতটুকু এগিয়েছি আমরা, যে একটি সময়ে যখন এখন থেকে ২০ বছর আগে রেডিওথেরাপির কি অবস্থা ছিল, এখন আমরা কোথায় আছি? জি, আচ্ছা, আমরা যদি বলি ২০ বছর আগে, হ্যাঁ, তখন আমাদের বাংলাদেশে আমাদের আসলে অনেক ধরনের টেকনোলজি আছে। রেডিওথেরাপিটা তো একদমই একটা টেকনিক্যাল থিং, হ্যাঁ? রাইট। তো আমাদের 2 ডাইমেনশন থেকে আমরা তখন 3 ডাইমেনশনের দিকে আগাচ্ছিলাম। জি। এখন আলহামদুলিল্লাহ আমাদের দেশে কিন্তু আইএমআরটি, আইজিআরটি, এসবিআরটি, স্টেরিও টেকনিক যেগুলো একদমই আধুনিক, আধুনিক যেগুলো সেই রয়েছে। সবকিছু এভেইলেবল আছে। কিন্তু বেশিরভাগ এই ফ্যাসিলিটিসগুলো প্রাইভেটে অ্যাভেলেবল আছে। আমাদের সরকারি যে সেন্টারসগুলো, সেগুলোতে এখনো আমরা 3D লেভেলেই আছি। শুধু বিএমইউতে ওরা এখন আইএমআরটিতে চলে আসছে এবং আমরাও খুব শিগগিরই হয়তোবা আমাদের আরো মেশিন আসলে আমরা এটা হয়তোবা আপগ্রেড করা যাবে আপগ্রেড এটাকে, করব। হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা সফটওয়্যার নিজেদেরকে আপডেট। দিন, দিন আপগ্রেড তো করতেই হবে। সারা পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপগ্রেড ছাড়া তো কোনো উপায় নেই। এবং এই যে এই প্রসঙ্গটি যেটি আপগ্রেডের কথা বলছিলেন, এবং জি, এই প্রসঙ্গে অনেক রোগী দেখা যাচ্ছে যে দেশের বাইরে চলে যাচ্ছে, যে জি, অনেক সময় তারা ভাবে যে এটি বোধহয় এখানে সম্ভব না,
কিন্তু এই জায়গাটিতে কিন্তু আমাদের আস্থার সংকট রয়েছে জি। এবং এটা অর্জন করতে হবে। এই প্রসঙ্গে নিশ্চয়ই আমাদের দেশের পেশেন্টগুলোকে যথাযথ চিকিৎসার জন্য আরও পরিশীলিত পরিকল্পনা দরকার, যেটি জি। হয়তো আপনারা এগুচ্ছেন হ্যাঁ, এ যেভাবে বিষয়ে আমি এগুচ্ছেন। বলতে চাই জি, যে আমাদের একটা ক্যান্সার রোগীর চিকিৎসার ক্ষেত্রে প্রথমে ডায়াগনোসিসটা ইম্পর্ট্যান্ট। স্টেজিং ডায়াগনোসিসের পরে আমরা ট্রিটমেন্ট দেব। ট্রিটমেন্টের কিন্তু সার্জারি একটা অংশ, কেমোথেরাপি বা সিস্টেমিক থেরাপি যার মধ্যে ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি এগুলোও আছে, আম টার্গেটেড থেরাপি এগুলো জি। আছে এবং পাশাপাশি আরেকটা মডালিটি হচ্ছে রেডিওথেরাপি। আমাদের দেশে এখন ডায়াগনস্টিক্সও অনেক উন্নত হয়ে একটু গেছে। আমাদের সার্জারি এখন যথেষ্ট, এখন সার্জিক্যাল অনকোলজিস্টরা ভালো আলাদাভাবে কাজ সার্জারি করছেন করছে তারা। হ্যাঁ। আলাদাভাবে। আমাদের রেডিওথেরাপি এখন যথেষ্ট উন্নত। আর কেমোথেরাপি আমাদের এটার জন্য বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই নাই। কারণ অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাইরে সবকিছুই গেলেও হ্যাঁ, কেমোথেরাপিটি তারা বলেন যে আমরা দেশে নিয়েই দেশেই নেবে বা নিতে হবে। কেমোথেরাপিটা আসলে সারা পৃথিবীতে একই স্কেডিউল এবং একই ওষুধ এবং আমাদের দেশের ওষুধের মানও অনেক ভালো। সেগুলো রাইট। এক্সপোর্টও হয়। সো কেমোথেরাপি বা সিস্টেমিক থেরাপির জন্য বাইরে বাইরে যাওয়ার যাওয়ার আসলে কোনো কোনো প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি ক্যান্সার চিকিৎসার এখন সবগুলো ডোমেইনই বাংলাদেশে অ্যাভেলেবল। তুলনামূলক আমাদের রেডিওথেরাপি সার্জারির মানে স্পেশালি রেডিওথেরাপির ফ্যাসিলিটিটা আরেকটু একটু বিশেষ আরো করে আরো সরকারি জায়গায় আরো যারা উন্নত করতে হবে। হ্যাঁ, কারণ প্রাইভেট সেক্টরে আমাদের খুবই এক্সেলেন্ট রেডিওথেরাপির ব্যবস্থা আছে। প্রাইভেট সেক্টরে আছে। পাবলিক সেক্টরে যা আছে আমাদের নাম্বার অফ মেশিনস, নাম্বার অফ ম্যানপাওয়ারও বাড়াতে হবে এবং আরও একটু অ্যাডভান্স টেকনোলজিতেও আমাদেরকে আগাতে হবে। আমি আরেকটা বিষয়ে আপনার প্রসঙ্গে আসতে চাই। আপনি খুব চমৎকার করে বলছিলেন যে সমন্বিত যে সেবাটি রয়েছে, যে একটি ক্যান্সার নির্ণয় থেকে শুরু করে একেবারেই শেষ পর্যন্ত সার্ভাইভাল পর্যন্ত যে একটা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বা টিউমার জি। বোর্ড একটি দরকার, সেটির গুরুত্ব কতখানি বহন করে আপনার? সেক্ষেত্রে আসলে আপনাদের ভূমিকা কি? হ্যাঁ, ক্যান্সার ম্যানেজমেন্ট কিন্তু মাল্টিডিসিপ্লিনারি। ক্যান্সার কোনো একজনের চিকিৎসা দেওয়ার বা নির্ণয় করার রোগ নয়। প্রথমে যখন একটা মানুষের কোনো একটা সিম্পটম থাকবে, মানুষ তার প্রথমেই ক্যান্সার বুঝতে পারে না। কোনো একটা সিম্পটমের কারণে যখন আমাদের কোনো চিকিৎসকের কাছে যাবেন, যখন সেখান থেকে সাসপিশন হবে, তখনই কিন্তু আমাদের আসলে একটা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড করা উচিত যে কিভাবে আমরা প্রসিড করব, কিভাবে বায়োপসিটা নিব। তারপরে যদি বায়োপসিতে প্রমাণ হয় কিভাবে আমরা স্টেজিং করব, কি পরীক্ষা নিরীক্ষা করব। সেগুলোর পরে যখন আমার স্টেজ হয়ে গেল, স্পেসিফিক ডিজিজ ডায়াগনোসিস কনফার্মেশন হলো, তখন আমাদের মাল্টিডিসিপ্লিনারি বোর্ড করতে হবে যে এখন আমরা ট্রিটমেন্ট প্ল্যান কিভাবে কি করব। প্ল্যানটা করব হ্যাঁ, অথবা করব? কারণ আমাদের মডালিটি সার্জারি আছে, সিস্টেমিক থেরাপি আছে, রেডিওথেরাপি আছে। এই জি। তিনটা ব্রড স্পেকট্রামে। তো আমরা কোনটা আগে করব, কোনটা পরে করব, স্টেজ ওয়াইজ, স্পেসিফিক ডিজিজ ওয়াইজ, সাইট ওয়াইজ, হিস্টোপ্যাথোলজি টাইপ ওয়াইজ, একদম। সেটা আমরা ডিসিশনটা নিতে হলে আমাদের সবাইকে একসাথে বসে ডিসিশনটা এবং নিতে রোগীর হবে। জন্য সেটি সহজ হয়। প্রত্যেকটি হ্যাঁ, জায়গায় তাকে কারণ আলাদা আলাদাভাবে সিকোয়েন্সটাও দৌড়াদৌড়ি করতে ইম্পর্টেন্ট। গেলে রাইট। কোনো অসুখে আগে সার্জারি, কোনো অসুখে আগে কেমো, কোনোটাতে রেডিয়েশন আগে। তো কোনটা সেটা তো আবার আমাদেরকে হয়তো ঠিক করতে সিমালটেনিয়াসলি হবে। চলতে পারে। সিমালটেনাস চলে, কেমো রেডিয়েশন একসাথে। সো একসাথেই চলে। এটার কোলাবোরেশন আমাদের যদি না থাকে তখন পেশেন্ট তো এত সহজে এটা নিতে পারবে না। এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। এটার সাথে কিন্তু প্যালিয়েটিভ কেয়ারও অ্যাড একদম। হবে। যার কারণে এবং আমাদের একটা ধারণা যে একদম যখন টার্মিনাল স্টেজ তখন আসলে প্যালিয়েটিভ কেয়ার কিন্তু ফ্রম দ্য ভেরি বিগিনিং একটা মানুষের একটা ক্রনিক ক্যান্সার ধরা পড়লো, তাকে ওই মুহূর্তে সাহস জোগানো এটাও কিন্তু এটাও একটা পার্ট। প্যালিয়েটিভ কেয়ার। এটা একটা ব্রেকিং পার্ট। ব্যাড নিউজ থেকে শুরু করে তার একেবারেই পেইন তার ম্যানেজমেন্ট, তার কোয়ালিটি অফ সিম্পটম, লাইফ কে জি, জি। মানে তার এস্টাবলিশ এবং করা তার ফ্যামিলি মেম্বার্সের সবার। সবার। এই পুরো ব্যাপারটাকেই মানে প্যালিয়েটিভ কেয়ারটাও যদি আমাদের এই মাল্টিডিসিপ্লিনারিতে অ্যাড হয় তখন তাহলে আরো এটি কম্প্রিহেনসিভ কেয়ার দেয়া যায়। সুন্দর হচ্ছে। অত্যন্ত অত্যন্ত সুন্দরভাবে আপনি বলেছেন, চমৎকার ভাবে এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাক্তার মেহেরজাবিন আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা বিশেষ করে ক্যান্সার চিকিৎসা রেডিওথেরাপির যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং রেডিওথেরাপির নানান আদ্যোপান্ত কিছু ভুল ধারণা, কিছু সঠিকভাবে কিভাবে নিতে হবে এবং প্রাসঙ্গিক ক্রমের অর্থনৈতিক যে প্রভাবটি রয়েছে পরিবারের উপরে, সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলেছি। নিশ্চয়ই এই রেডিওথেরাপির মাধ্যমে ক্যান্সার পেশেন্টরা আরও বেশি নিরাপদ এবং সুস্থ থাকবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।